আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম নমস্কার আসসালাম। মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, আমার একটা কথা বলার ছিল। বলো। মিস, আমি তো আপনাকে প্রত্যেকদিন পার্টিসিপেন্টসদের স্ক্রিনশট দিই না, তো হ্যাঁ। আজকে আমি দিতে পারবো না একটু প্রবলেমের কারণে। তো মিস ও, আপনি অন্য কাউকে বলেন। আচ্ছা কে দিবা বলো তো? আসসালামু আলাইকুম মিস মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। কে? আমি। তৌফিক আর তিশা। ঠিক আছে, জি তুমি মিস। হচ্ছে ক্লাসে মিস অথইদা। অ- মিস আসসালামু আলাইকুম। কে দিতে চাইলে? অথই দাস। আচ্ছা, অথয় দাস। তাহলে তুমি হচ্ছে 15 মিনিট পরে একটা পাঠাবে, আবার লাস্টের 2 মিনিট আগে একবার পাঠাবে, ঠিক আছে? আচ্ছা মিস। ওকে, ঠিক আছে। তুলনাহীন তোমাকে ধন্যবাদ, তুমি মনে করে বলছো, নাহলে হয়তো আমি পেতামই না এটা। ধন্যবাদ তোমাকে। দেখতে পাচ্ছ সবাই? জি মিস। হ্যাঁ মিস। এমনি পড়াশোনার কি অবস্থা বলো তো? জি মিস, ভালো। ভালো। ভালো হলে তো খুবই ভালো, কারণ 9-এ আমাদের বেশিরভাগ সিলেবাসটা শেষ করে ফেলতে হবে। 10-এ যে আসসালামু আলাইকুম। দিন সময় পাবো, কারণ 10-এর হয়তো 3-4 মাস পরের থেকে প্রি টেস্ট টেস্ট এর বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে যাবে, পরে টেস্ট পেপার বের হবে, সেগুলো সলভ করতে হবে, যেন অধ্যায়গুলো আমাদের চেষ্টা করতে হবে 9-এ ম্যাক্সিমাম শেষ করে দেওয়ার জন্য। আমি তো 4র্থ অধ্যায় পড়াচ্ছি, তোমরা সবাই জানো। আজকে আমরা যেটা পড়াবো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সেদিন চিত্রের মাধ্যমে একটা জিনিস দেখিয়েছিলাম যে কোন দিকে উপর থেকে নিচে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয়, এগুলো দেখেছিলাম। এবার এই ধর্মগুলো কি কি দেখবো। ধাতব ধর্ম কোন দিকে গেলে বেড়ে যায়, কোন দিকে গেলে কমে যায়। অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই সবগুলো বিষয় আমরা দেখবো যে বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়। যে জন্য আমি মৌলগুলো কিন্তু তোমাদের গ্রুপ ভিত্তিক লিখে দিয়েছি। প্রত্যেকেই কিন্তু মৌলগুলো মুখস্থ থাকতে হবে। যে মৌলগুলো সাধারণত ধরো উদাহরণ দিয়ে তোমাকে 2-3টা প্রতীক দিল, এখন প্রতীকগুলো যদি তুমি পারমাণবিক সংখ্যা না জানো, বা ওইটা কোন মৌল, কোন মৌলে পরে কোন মৌল, এটা যদি না জানো, তাহলে কিন্তু এই ধর্মগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে না। এজন্য সবাই চেষ্টা করবা অন্তত আসসালামু আলাইকুম মিস। গ্রুপ ভিত্তিক কয়েকটা করে মৌলের নাম মনে রাখার, বা প্রতীক মনে রাখার, বা পারমাণবিক সংকেত। আমি তোমাদের বলেছিলাম যে 20টা অন্তত 30টা অন্তত মুখস্থ রাখতে হবে, তার বাহিরেও কিছু রাখতে হবে, যেটা গ্রুপ ভিত্তিক। এবার দেখো যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলো কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। আর এই সবগুলো ধর্মকে যেহেতু এটা পর্যায় ভিত্তিক বা গ্রুপ ভিত্তিক, ধর্মটা যেহেতু আলাদা আলাদা, ধাতব ধর্ম একরকম, অধাতব ধর্ম একরকম, পরমাণুর আকার একরকম, এই জন্য এই ধর্মগুলোকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। সংজ্ঞা হিসেবে পরীক্ষা আসলে আমি গতদিন যে সংজ্ঞাটা দেখিয়েছিলাম ওটাও লিখতে পারো, বা বইয়ে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টার যদি ব্যাখ্যা করতে বলে, ধরো 2-3টা মৌল এরকম দেওয়া থাকলো, তোমাকে বললো যে কোন মৌলটা সব থেকে বেশি ধাতব ধর্ম ক্রিয়েট করে বা সৃষ্টি করে, আর কোন মৌলটা কম করে, সেটা ব্যাখ্যা করো। এখন ধাতু কোনগুলো সেগুলো আগে জানতে হবে। ধরো এর মধ্যে একটা অধাতু ঢুকিয়ে দিল, এখন তুমি জানতেই পারলে না যে এর মধ্যে একটা অধাতু আছে,
তুমি সবগুলোকে ধাতু মনে করে ব্যাখ্যা করে দিলে, কিন্তু তখন কিন্তু হবে না। আগে অধাতু কোনোটা থাকলেও থাকতে পারে, কারণ কনফিউজ করার জন্য মাঝে মাঝে সালের কোশ্চেনে আমি দেখেছি যে দুই একটা অধাতু ঢুকিয়ে দেয়, ধাতব ধর্মের মধ্যে দুই একটা অধাতু ঢুকিয়ে দিয়ে বলে যে এই ধাতব ধর্মের এটার সিকোয়েন্সটা ব্যাখ্যা করো, যে কার পরে কে। এখন অনেকে কি করে যে ধাতুটা বুঝতে না পেরে সবগুলো একসাথে একের পর এক স্টেপ বাই স্টেপ লিখে দেয়। লেখাটা ঠিক থাকে, কিন্তু ওর মধ্যে যে একটা অধাতু রয়েছে ওইটা খেয়াল করে না। তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবে। সেজন্য জানতে হবে সংজ্ঞা হিসেবে যে আমরা কাদেরকে ধাতু বলবো, এবং পিরিয়ডিক টেবিলের কোন মৌলগুলো ধাতব ধর্ম প্রদর্শন করে এগুলো আমাদের জানতে হবে। যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে, মানে টুনটুন শব্দ করে, তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। তোমরা দেখবে যে ধাতব তৈরি যে কোনো জিনিস এক প্রান্তে যদি তাপ প্রদান করে অন্য প্রান্তে একটু কিছুক্ষণ পরে দেখবে ওটা গরম হয়ে যায় বা বিদ্যুৎ পরিবহন করে, যার কারণে তামার তার দিয়ে কিন্তু আমরা যে বাসাবাড়ির কারেন্ট পাস করার জন্য ওয়ারিং করে থাকি, কারণ এটা খুবই ভালো উত্তম পরিবাহী হিসেবে কাজ করে। এটার এখন আধুনিক যে সংজ্ঞা সেটা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে। প্রথমে যে সংজ্ঞাটা, এটা শুধু তোমরা যে এখন কেমিস্ট্রি পড়ছো তোমরা শুধু নয়, যারা কেমিস্ট্রিটা আলাদা হয়নি 6 থেকে শুরু করে বিজ্ঞানের মধ্যে কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সবগুলো পাঠ দেওয়া থাকে, এমনকি মাঝে মাঝে জিওগ্রাফিও দেওয়া থাকে, কিছু কিছু অধ্যায় এরকম ভাগ করা থাকে। তো তোমরা যখন কেমিস্ট্রিতে এখন পড়ছো, 9-এ যেহেতু কেমিস্ট্রি আলাদা একটা সাবজেক্ট, তোমরা সেই আগের সংজ্ঞাটা তো জানবে যেগুলো আমরা বাহিরের বৈশিষ্ট্য দেখে বুঝতে পারি যে এটা ধাতু। কিন্তু কেমিস্ট্রিতে যেহেতু এখন পড়ছে, এই জন্য তোমাদের যে সংজ্ঞাটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা কি বলি বলো তো? ক্যাটায়ন। 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 ক্যাটায়ন বলি, কারণ হচ্ছে কি করে আমরা জানি যখন পজিটিভ চার্জ থাকে তার মানে বুঝতে হবে ওখানে একটা ইলেকট্রন কম আছে, মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে পজিটিভ হয়েছে। তাহলে সংজ্ঞা হিসেবে পরীক্ষা আসলে তোমরা এই সংজ্ঞাটাই লিখবে, আধুনিক যে সংজ্ঞাটা আছে। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ধাতু কাকে বলে, তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখব। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকেই আমরা বলবো যে ধাতব ধর্ম। যে মৌল পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি। এবার কারা সব থেকে বেশি ত্যাগ করতে পারবে? যাদের লাস্টের কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে তারা খুব সহজে ছেড়ে দিবে। যাদের 2টা আছে তারা তুলনামূলক একটু কম, যাদের 3টা আছে তারা তুলনামূলক আরেকটু কম। মানে সব থেকে সহজ হয় যাদের কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। যেমন দেখো, লিথিয়াম একটি ধাতু, কারণ লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে। এবার তোমরা যে কাজটা করবা, তোমাদের এই বইয়ে দেখবা কখনো ইলেকট্রনটা ত্যাগ করা দেখাচ্ছে বামে, কখনো গ্রহণ করা দেখাচ্ছে ডানে, মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখাচ্ছে, যার কারণে তোমাদের পড়তে গিয়ে অনেকেরই কনফিউজড হয়ে যায়, এবং মাঝে মাঝে আমাদেরকে প্রশ্নও করে অনেকে যে ম্যাডাম কখনো বামে দেখাচ্ছে কখনো ডানে দেখাচ্ছে, আমরা তো এটা কনফিউজড হয়ে যাই। তোমরা সবসময় কি করবে, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ যেটাই দেখাও না কেন সবসময় বামে দেখাবে। এখানে যেমন দেখো বলেছে যে ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা ধাতু বলে থাকি। ধাতুটা কি হয়? ক্যাটায়ন, যেটা পজিটিভ আয়ন হয়। কিন্তু এখানে কি তুমি দেখে বুঝতে পারতেছো যে ইলেকট্রন ত্যাগ করেছে? নো মিস। তাহলে কিভাবে বুঝতাম? যদি আমরা লিথিয়াম থেকে মাইনাস করে একটা ইলেকট্রন মাইনাস করে লিথিয়াম প্লাস করতাম, তাহলে আমরা ভালো বুঝতে পারতাম না জিনিসটা। এই জন্যই আমি বলছি যে তোমরা সবসময় বামে দেখাবে। যেমন এখানে তোমরা লিখবে লিথিয়াম মাইনাস ইলেকট্রন, আর ইলেকট্রনের উপরে যে ছোট যে মাইনাসটা না, এটা হচ্ছে ইলেকট্রনের আধান। আমরা সবাই জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান, প্রোটন হচ্ছে পজিটিভ আধান, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ আধান। এই জন্য ইলেকট্রনকে ই দিয়ে উপরে মাইনাস দেওয়া হয়, প্রোটনকে পি দিয়ে উপরে প্লাস দেওয়া হয়, নিউট্রনকে এন লিখে 0 দেওয়া হয়। এগুলো কিন্তু তোমাদের দেখে বুঝতে হবে যে কখন এটা ইলেকট্রন, কখন প্রোটন, কখন নিউট্রন। তাহলে তোমরা যে কাজটা করবা, এই লিথিয়াম থেকে মাইনাস ইলেকট্রনের চার্জ তো উপরে থাকবে, মাইনাসটা হবে এই লিথিয়াম সোজা, যে মাইনাসটা আমরা ত্যাগ দেখাচ্ছি, আর এটা হচ্ছে উপরে চার্জ, মানে এটা হচ্ছে পাওয়ার। তো সেখান থেকে আমরা হয়ে গেল লিথিয়াম প্লাস। কারণ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো তো কেউ একজন, ইলেকট্রন বিন্যাস বলো।
1s2 2s1 হ্যাঁ 2s1 লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম যত সহজে ধাতব আয়নে পরিণত হতে পারবে, অন্য কোনো যাদের দুইটা বা তিনটা তারা কিন্তু অত সহজে হতে পারবে না। এবার আমাকে কেউ বলবে অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? মিস হ্যাঁ খাতায় অ্যালুমিনিয়ামের যে কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই Last- অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন। ভালো করে খেয়াল করো, লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? কক্ষপথ তিনটা। হ্যাঁ, লাস্টের কক্ষপথে তিনটা, তিনটা sorry। ইলেকট্রন আছে। হ্যাঁ, তিনটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? অ্যালুমিনিয়াম 3+ হবে। এখানে যেমন লিথিয়াম একটা প্লাস, আর ওখানে তখন হবে 3 দিয়ে প্লাস হবে, কারণ তিনটা ইলেকট্রন সে ত্যাগ করবে, ত্যাগ করে সে অ্যালুমিনিয়াম 3+ হবে। আমরা যদি ম্যাগনেসিয়াম বলি, ম্যাগনেসিয়ামের লাস্টের কক্ষপথে কয়টা থাকে বলো তো? দুইটা। দুইটা থাকে। সে দুইটা ত্যাগ করে কি হবে বলো? 2+। ম্যাগনেসিয়াম 2+। ম্যাগনেসিয়াম 2+। 2+। তাহলে কি বুঝতে পারছি দেখো, তাহলে প্রত্যেকটার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা ত্যাগ করে, সাধারণত আমরা দেখব সবগুলো মৌলই ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করতে চায়। কারণ নিষ্ক্রিয় গ্যাস যখন ইলেকট্রন অর্জন করে তখন ওই মৌল মানে আর কারোর সাথে বিক্রিয়া করে না, নন রিঅ্যাক্টিভ হয়ে থেকে যায়। এজন্য সবাই চায় যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে। লিথিয়াম একটা ছেড়ে দিলে 2 হয়ে গেল, তার মানে ওটা হিলিয়ামের মতো হয়ে গেল, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। এরকম ভাবে হ্যাঁ বলো। মিস যেমন আমরা অ্যালুমিনিয়াম থেকে যে 3টা ইলেকট্রন বাদ দিয়ে দিব, তো হ্যাঁ। মিস ইলেকট্রনের উপরেও কি 3 লিখতে হবে? না না না, এখানে তো হচ্ছে শুধু লিখবে কোথায়। আচ্ছা প্রশ্নটা করো তো, আরেকবার করো, আরেকবার করো। মানে আমরা যে অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন বাদ দিব, তো মিস হ্যাঁ। ওই ক্রিয়াটা কিভাবে সাজিয়ে লিখবো আমরা? তখন এখানে লিখবে যে অ্যালুমিনিয়াম, এখানে লিখবে, লিখে মাইনাস দিয়ে 3 ইলেকট্রন দিবে, 3 ইলেকট্রন মাইনাস লিখে লিখবে অ্যালুমিনিয়াম 3+। বুঝতে পেরেছো? এখানে যেমন কোনো সংখ্যা দিতে হলো না, কারণ একটা লিখলে আমরা 1 লিখি না, দুইটা হলে 2 ইলেকট্রন মাইনাস করব, আবার তিনটা হলে 3 ইলেকট্রন মাইনাস করে, দুইটা যখন হবে ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2+ হবে, এখানে এখানে যখন অ্যালুমিনিয়াম হবে তখন অ্যালুমিনিয়াম 3+ হবে। বুঝতে পেরেছো কি? মিস 3টা কি মিস মাইনাসের আপনি একটু পাশে? দেখিয়ে দেন, বুঝতে পারিনি। আচ্ছা তাহলে লিখতে হবে, দাঁড়াও আমি তাহলে আবার মোবাইল থেকে কানেক্ট হতে হবে, তাহলে 2 মিনিট সময় দিতে হবে আমাকে, কারণ মোবাইল থেকে কানেক্ট না হলে ল্যাপটপে তো মাউস দিয়ে ভালো করে লেখা যায় না। আমি কানেক্ট হই, তারপরে দেখাচ্ছি। আচ্ছা তোমরা যত প্রশ্ন করবে তত কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে। দুইটা ডিভাইস একসাথে হয়ে গেলেই আওয়াজ করতে শুরু করে। আচ্ছা দেখো আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি, দেখতে পাচ্ছ তো না? জি মিস। আচ্ছা এই যে ধরো আমি প্রথমে যদি ম্যাগনেসিয়াম দেখাই, তাহলে এই ম্যাগনেসিয়াম এটাকে কি করব, 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2 ইলেকট্রন লিখে আমরা লিখবো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, 3টা ইলেকট্রন ত্যাগ করবে, করে সে হয়ে যাবে কি অ্যালুমিনিয়াম 3+। এরকম বুঝতে পেরেছো কি? জি মিস, এটাই আমি এখন বললাম। বুঝেছি। হ্যাঁ, জি মিস, বুঝতে পেরেছি। লাস্টের কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে আমরা বাম পাশে সেই কয়টা ইলেকট্রন ত্যাগ দেখিয়ে যতটা ত্যাগ করবে পাওয়ার হয়ে যে ততটা কেটায়ন তৈরি হবে, পজিটিভ আয়ন তৈরি হবে।
ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে আবার ওখানে যাই। আচ্ছা, তাহলে দেখো এখন কি হলো, যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। সেটা শুধু কিসে দেখিয়েছে? বাম থেকে ডানে গেলে। যখন আমরা বাম থেকে ডানে যাব বলতে হাইড্রোজেন তো আর ধাতু না, হাইড্রোজেন অধাতু, এরপরে হচ্ছে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, লিথিয়াম থেকে শুরু ধাতুগুলো। এখন ধরো বাম থেকে ডানে যাচ্ছি, লিথিয়াম থেকে শুরু করে ধরো বেরিলিয়ামে যাচ্ছি বা সোডিয়ামে যাচ্ছি বা ম্যাগনেসিয়ামে যাচ্ছি, যত পারমাণবিক সংখ্যা বাড়তে থাকবে তত ধাতুর ধর্ম হ্রাস পেতে থাকবে। বুঝতে পেরেছ? যখন আবার ধরো এই অধ্যায় শেষ করে কিছু সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব, ওই প্রশ্নগুলো দেখলে তখন আরো বেশি ক্লিয়ার হবে। শুধু এখন এটাই জেনে রাখো যে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। প্রত্যেকটাই কিন্তু একটার পর একটা আসবে, সবগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রেখো। এবার আসি আমরা অধাতব ধর্ম। অধাতু যেগুলো চকচক করে না, আঘাতে শব্দ করে না, তাপবিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে আমরা অধাতু বলি। আর আধুনিক যে সংজ্ঞা সেটা হচ্ছে কি করবে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। ঋণাত্মক আয়ন হলে কি হয় যেন বলতো? অ্যানায়ন হয়। তাহলে ঋণাত্মক আয়ন যখন হবে তখন অ্যানায়ন হবে। অধাতুর এই ইলেকট্রন গ্রহণের ধর্মকে আমরা বলবো অধাতুক ধর্ম। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেই মৌলের অধাতুক ধর্ম তত বেশি হবে। যেমন দেখো ক্লোরিন, ক্লোরিন একটা অধাতু। আমরা জানি যে হ্যালোজেন গ্রুপের সবগুলাই হচ্ছে অধাতু। সাধারণত বামের গুলো পিরিয়ডিক টেবিলের ধাতু, মাঝের গুলো অর্ধধাতু বা অপধাতু বা অধাতু বলে থাকি, উপধাতু বলে থাকি, আর ডানের গুলো সাধারণত অধাতু হয়। পিরিয়ডিক টেবিলের মৌলগুলো মনে রাখতে হবে যে বামের গুলো সাধারণত ধাতু হয়, মাঝে যেগুলো থাকে সেগুলো অর্ধধাতু, উপধাতু বলে এগুলোকে, আর ডানের গুলো সবসময় সাধারণত অধাতু হয়। এবার দেখো পর্যায় সারণী কি হলো, তাহলে ক্লোরিন কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে দেখো ক্লোরাইড মাইনাস হয়েছে, কারণ ক্লোরিনের লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো? কয়টা থাকে ক্লোরিনের লাস্টের কক্ষপথে? মিস 8, মিস 7টা। 7টা থাকে। অষ্টক পূরণ করতে তার আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? একটা ইলেকট্রন প্রয়োজন, ওই জন্য একটা গ্রহণ করে ওই যে কি হলো, ওটা আয়ন তৈরি হয়েছে। ঠিক আছে? এরকম যাদের এরকম লাস্টের কক্ষপথে কম ইলেকট্রন থাকবে তারা কি করবে, ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চাইবে। যখনই একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন 17 থেকে কত হয়ে গেল, 18 হচ্ছে আর্গনের। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদের সবগুলো জানতে হবে সব সময়ের জন্য, এবং কোন মৌল কতটা ইলেকট্রন ত্যাগ করে কোন নিষ্ক্রিয় গ্যাস কাছাকাছি আছে এটা কিন্তু চট করে তোমাদের ধরে বলতে হবে। আমি যখনই বলবো যে 11টা ইলেকট্রন ছিল, সে একটা ত্যাগ করলো, সাথে সাথে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো বলো তো? 11 ছিল না, ভালো করে বলো। 11 ছিল, একটা ত্যাগ করলো, ত্যাগ করে কোন মৌলের ইলেকট্রন? নিয়নের। এভাবে তোমাদের সাথে সাথে বলতে হবে। 17 আছে, এক যোগ করে কোন মৌলের হলো? 18 হলো, হ্যাঁ আর্গন হলো। এভাবে যেন সবসময় তোমরা বলতে পারো। অন্তত 36 পর্যন্ত, অর্থাৎ ক্রিপ্টন পর্যন্ত জানতে হবে, যে ক্রিপ্টন পর্যন্ত সাধারণত মৌলগুলো এরকম আমরা ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ দেখিয়ে যেন সাথে সাথে বলতে পারি যে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করেছে। এবার বলো মিস, আমার না ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা প্রশ্ন আছে মিস। বলো তো। মিস, যেমন অধ্যায় 3-এ বলা হয়েছে যে কপার আর ক্রোমিয়াম মানে এরা হচ্ছে ব্যতিক্রম কিছু নিয়মের কারণে এদের 3D তে 5টা আর কপারের ক্ষেত্রে 3D তে 10টা ইলেকট্রন যায়। তো মিস এইটা কি অন্যান্য মৌলের ক্ষেত্রেও হতে পারে?
না, অন্যান্য মৌলের ক্ষেত্রে হতে পারে না। কেন হতে পারে না? কারণ হচ্ছে কোপারে আর ক্রোমিয়ামে ইলেকট্রন সংখ্যা যতটা প্রয়োজন সেই অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই সমস্যাটা হয়। কারণ আমরা জানি D4 আর D9 হচ্ছে খুবই অস্থিতিশীল, এটা একদমই থাকতে চায় না। ক্রিয়েট হওয়ার সাথে সাথে পাশে কে আছে সাথে সাথে তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে সে চাইবে হয় 5 হতে, না হলে 10 হতে। শুধুমাত্র D4 আর D9 এর ক্ষেত্রে এই কাজটা হয়। এখন ধরো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাস যে কয়টা দরকার 24 দরকার, কিন্তু অন্যান্য ওই গ্রুপেরই আরো নিচের দিকে যাও, তখন দেখবে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। সেগুলোতে তো আর ডিতে ওইরকম অল্প ইলেকট্রন প্রয়োজন নেই, অলরেডি ডি ফিল আপ হয়ে যাবে। যেগুলো ডি ফিল আপ হয়ে যাবে সেগুলোতে তার কোনো প্রয়োজন নেই। যে কারণে শুধুমাত্র ক্রোমিয়াম আর কোপারে যেহেতু ইলেকট্রন বিন্যাস আমরা সাধারণত কি করি 3D এর আগে 4s এ ইলেকট্রন যায়, যেটা আমরা দেখেছি আউটবাউন্ড নীতি অনুসারে। এই জন্য আগে 4s এ দিলাম ইলেকট্রন, দেওয়ার পরে আমি দেখতেছি যে ডিতে ক্রোমিয়ামে 4 হচ্ছে আর কোপারে 9 হচ্ছে, কিন্তু ক্রোমিয়ামে আমরা আগেই বলেছি ডিতে 4 আর 9 থাকতে পারবে না। এই জন্য তার পাশের কক্ষপথ হচ্ছে 4s, 4s থেকে একটা করে ইলেকট্রন নেবে। শুধু এই দুইটাই পিরিয়ডিক টেবিলের যতগুলো মৌল আছে এই ক্রোমিয়াম আর কোপারই হচ্ছে শুধু ব্যতিক্রম। মিস আমি যখন সিলভারের ইলেকট্রন বিন্যাস করতেছিলাম মিস, হ্যাঁ, তখন ইলেকট্রন বিন্যাসটা এমন ছিল যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d9 আর 5s2। তো মিস এটার জন্য আমি ভাবলাম যে ওইরকমই হবে, তাই মিস আমি 4d10 লিখে দিয়েছিলাম আর 5s1 লিখেছিলাম। কিন্তু মিস এখন আপনি বললেন যে ওই দুইটাই শুধু ব্যতিক্রম, তাহলে মিস এখানে 4d9ই হবে। আচ্ছা, সিলভারের ক্ষেত্রে তোমার বলতেছো 4D কি কত হবে? আচ্ছা, 4d9 আচ্ছা, এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যদি ইলেকট্রন এরকম ডিতেই যদি হয়, ডিতে যদি এরকম 9 হয় আর যদি পরেরটা 5s এ আসে, এফ এর কোনো প্রয়োজন আসতেছে না, পরের কক্ষপথগুলো প্রয়োজন নেই, তখনও কিন্তু ঠিকই D10 হয়ে যাবে। ওকে মিস। কারণ সাধারণত তো তোমাদের তোমাদের হচ্ছে 30টা মৌল থাকে, তো 30টা মৌলের মধ্যে থেকে প্রোপার আর ক্রোমিয়ামটাই ব্যতিক্রম হিসেবে দেখানো হয়, আর পরের গুলো তো তোমাদের ইলেকট্রন বিন্যাস আসে না ওইভাবে, ওই জন্য বলা হয় না। কিন্তু যখনই D4 আর 9 হবে সাথে সাথে পাশে থেকে ইলেকট্রন টেনে নেবে, যদি সেটা 4s বা 5s বা s হয়। কারণ পি থেকে তো আর নিতে পারবে না, কারণ পি হচ্ছে তার একটার পরের কক্ষপথ, সেটা থেকে তো আর কখনো লাফিয়ে নিয়ে আসা সম্ভব নয়। যদি এস হয় তাহলে অবশ্যই ডি একটা ইলেকট্রন নিবে। ওকে মিস। ওকে, তাহলে এখানে আমরা কি জানলাম যে পিরিয়ডিক টেবিলের যখনই পর্যায়ে বাম থেকে ডানে যাব অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে ধাতব ধর্ম আর অধাতব ধর্ম একটা আরেকটার কি বিপরীত, এটা কিন্তু মনে রেখো। কে কোন দিকে গেলে বেড়ে যাচ্ছে, কে কোন দিকে গেলে কমে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রেখো। এরপরে দেখো যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আবার কোনো সময় অধাতুর মতো আচরণ করে সেগুলোকে আমরা অর্ধধাতু বা অপধাতু বা সেমিকন্ডাক্টর বলে থাকি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো সময় গ্রহণ করে, এরা প্রয়োজন অনুসারে। এরা প্রয়োজন অনুসারে কেন করা হয়? কারণ হচ্ছে যখন কোনো মৌল কোনো কারণে গর্তের সৃষ্টি হয় মৌলের মাঝখানে, তখন ডোপিং করার জন্য আলাদা একটা মৌল নিয়ে আসতে হয় ওই গর্তটা পূরণ করার জন্য। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে বা 9-10-এরও ফিজিক্সে কিছুটা জানবে। পি টাইপ এন টাইপ লাস্টের দিকের অধ্যায়গুলো, পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী দিয়ে ট্রানজিস্টর তৈরি করা ইত্যাদি, ওইগুলোতে সাধারণত কি হয় মৌলগুলোতে গর্তের সৃষ্টি হয়, তখন ওই গর্তগুলোকে ডপিং করার জন্য এই অপধাতু বা অর্ধধাতুগুলো নেওয়া হয়, যেগুলো কি করে প্রয়োজন অনুসারে ইলেকট্রন ত্যাগ করে, প্রয়োজন হলে ইলেকট্রন গ্রহণ করে। এদের প্রয়োজন অনুসারে এরা সেরূপ ব্যবহার করবে। এই জন্য এটাকে কখনো আমরা ধাতু বলি কখনো বা অধাতু বলি, কারণ এটা কখনো ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে, যার কারণে এদের আলাদা একটা নাম দেওয়া হয়েছে অর্ধধাতু। ধাতু নয় আবার ধাতুর মতো, বা অপধাতু বা উপধাতুও বলে। উদাহরণ হিসেবে প্রায় পরীক্ষায় এমসিকিউতে আসে যে নিচের কোনটি অপধাতু বা অর্ধধাতু বা উপধাতু, তখন কিন্তু তোমাদের দেখে বলতে হবে। এখানে শুধু একটা নাম দেওয়া আছে সিলিকন, সিলিকন হয় জার্মেনিয়াম হয়, এগুলো সাধারণত তোমার এই যে সিলিকন জার্মেনিয়াম
স্টেনাম, লেড, এগুলো সাধারণত এগুলো অর্ধধাতু বা অপধাতু হিসেবে ক্রিয়েট করে। তবে তোমাদের বইয়ে যেহেতু শুধু সিলিকন দেওয়া রয়েছে, তোমাদের সিলিকনটা জানলেই হবে, এটা প্রায় পরীক্ষায় আসে। তাহলে পর্যায় সারণী থেকে আমরা কি জানলাম, যে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, মাঝের মৌলগুলো সাধারণত অর্ধধাতু বা উপধাতু, আর ডান দিকের মৌলগুলো সাধারণত অধাতু। এবার সবগুলোই যে এই নিয়মগুলো মেনে চলবে এমন কিন্তু নয়, কখনো কখনো কিন্তু নিয়মের কিছু ব্যতিক্রমও হতে পারে। কেননা পিরিয়ডিক টেবিল সাজাতে যে বিজ্ঞানীরা কিন্তু অনেক সিকোয়েন্স মাথায় রেখে সাজিয়েছেন, তারপরেও মাঝে মাঝে কিছু ব্যতিক্রম রয়ে গেছে, যেগুলো সলভ করার জন্য এখনো চেষ্টা চলছে। কিন্তু আসলে সবগুলো কখনোই পিওরভাবে ওইভাবে আমরা পাবো না, কারণ কিছু না কিছু ফল্ট কোনো না কোনো বিজ্ঞানী একসময় আবিষ্কার করবেন। কারণ আমরা ছোটবেলায় জেনে এসেছি যে বিমান বা উড়োজাহাজ বা যেটাই বলি না কেন, এরোপ্লেন, এটা আবিষ্কার করেছে রাইট ভ্রাতৃদ্বয়, অলিভার রাইট আর উইলভার রাইট, এটা আমরা জানি। কিন্তু সেটা প্রায় 150-200 বছর এসে প্রমাণ হলো যে ওনাদের আগেও কোনো বিজ্ঞানী এই প্লেন বা উড়োজাহাজ নিয়ে কাজ করেছেন। এখন আমাদের যদি বলে যে ওনারা হচ্ছে যে এখন যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছে ওইটার অ্যাকচুয়াল আবিষ্কারক, আমরা তো সহজে মানতে চাইবো না, কারণ আমরা এটা অনেক ছোটবেলা থেকে জেনে এসেছি, আমাদের পূর্বপুরুষরা জেনে এসেছে। এরকম একটা বিষয় আবিষ্কার হয়ে বইয়ে ইনক্লুড হওয়ার পরেও কিন্তু বিজ্ঞানীরা থেমে নেই, একের পর এক বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে কাজ করেই যাচ্ছে এবং অনবরত কিন্তু নতুনত্বের চেষ্টা করতেছে, বিজ্ঞানীরা কিন্তু কেউ বসে নেই। এরকম ধরো বলছে যে বাম দিকের মৌলগুলো ধাতু হবে, কিন্তু সবগুলো যে ধাতু হবে এমন কিন্তু নয়। তবে সিকোয়েন্স অনুসারে ম্যাক্সিমাম যেহেতু বাম দিকের গুলো ধাতু, এই জন্য বলা রয়েছে যে বাম দিকের গুলো ধাতু, মাঝের গুলো অর্ধধাতু বা উপধাতু, আর ডান দিকের গুলো সাধারণত অধাতু। দুইটা ধর্ম গেল, একটা হচ্ছে ধাতব ধর্ম আর একটা হলো অধাতব ধর্ম। 3 নাম্বার যে ধর্ম, এটা খুবই পরীক্ষায় আসে, মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর পরমাণুর আকার, এই তিনটাই প্রায় পরীক্ষায় আসে। তার মধ্যে এটা একটা যে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, সেটা হচ্ছে কি পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যাবৃত্ত ধর্ম। আমরা শুরুতে দেখেছি যে কোনো একটা পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, এটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বাম দিক থেকে যত ডান দিকে যাবে পরমাণুর আকার বলতে পারে, কখনো কখনো বলতে পারে পারমাণবিক ব্যাসার্ধ, যে কোনোটাই কিন্তু অবলিক দিয়ে বলা আছে, মানে যে কোনোটাই কিন্তু বলতে পারে, তোমাদের দুইটাই মনে রাখতে হবে। যত কমতে থাকে যে কোনো একটি গ্রুপের কি হবে, যত উপর দিক থেকে নিচের দিকে যাওয়া যাবে পরমাণুর আকার বা ব্যাসার্ধ ততই বাড়তে থাকে। এখানে দেখো চিত্রটা সুন্দর করে দেওয়া রয়েছে, এটা হচ্ছে সব থেকে বামের মৌল। কি বলেছে, একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যাবে পরমাণুর আকার আস্তে 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 ছোট হতে থাকবে, আর একটা গ্রুপের উপর থেকে যত নিচে যাব পরমাণুর আকার তত বৃদ্ধি পেতে থাকবে। কেন এই ঘটনাটা ঘটে, এটাই পরীক্ষায় আসে। প্রশ্ন হয়তো তোমাকে বলেই দিল যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়ে যায়, অথবা গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়ে যায়, কেন? এ কেনর উত্তর তোমাদের দিতে হবে। সেটা হচ্ছে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে। কারণ দেখো লিথিয়ামের পরে কোন মৌল বলো তো? এরপরে হ্যাঁ, এরপরে বোরন, এরপরে কার্বন, ওগুলো অধাতু চলে আসলো। এরপরে এই যে মৌলগুলো যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকছে, কিন্তু প্রধান শক্তি স্তর বাড়ে না। প্রধান শক্তি স্তর বলতে আমরা বুঝি যে শক্তি স্তর 4 ধরনের, এটাও তোমরা আস্তে আস্তে জানবে। সেটা হচ্ছে একটা প্রধান শক্তি স্তর, তারপরে সহকারী শক্তি স্তর, এরপরে ম্যাগনেটিক, এরপরে স্পিন, এরকম 4টা কোয়ান্টাম সংখ্যা থাকে, তোমরা আস্তে আস্তে এটা পড়বে। তো এইটার হচ্ছে প্রধান শক্তি স্তর মানে হচ্ছে এন। এখন ধরো একটা কক্ষপথে, যেমন ধরো হচ্ছে আমি যদি বলি 8 হচ্ছে কার বলো তো, অক্সিজেনের, তাই না? হ্যাঁ, 8 হচ্ছে 8-এর ইলেকট্রন বা 6 থেকে ইলেকট্রন বিন্যাস করা শুরু করো। দেখো তো এটার কোন পর্যন্ত যাচ্ছে, 6 থেকে 8 পর্যন্ত, এই তিনটা মৌলে 6, 7, 8 তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস করো, কত কত হবে? দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটাই কোনটা যাচ্ছে, দ্বিতীয় শক্তি স্তর। শক্তি স্তর কিন্তু নতুন করে আসতেছে না, কার্বনেরও 2টা শক্তি স্তর, তারপরে নাইট্রোজেনেরও 2টা শক্তি স্তর, অক্সিজেনেরও 2টা শক্তি স্তর, কিন্তু কি বাড়তেছে,
প্রোটন সংখ্যা কিন্তু বাড়তিছে। প্রোটন সংখ্যা যখন বাড়ে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তখন কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা কি জানি, যখন কোনো চার্জ না দেওয়া থাকে কোনো মৌলের উপরে, তখন আমরা পারমাণবিক সংখ্যাও যা, প্রোটন সংখ্যাও তা, ইলেকট্রন সংখ্যাও তা। শুধু নিউট্রন সংখ্যা কি করতে হয় বলতো, পারমাণবিক ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে বাদ দিতে হয়, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাই। তাহলে যেহেতু একই সবগুলো ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, শক্তি স্তর বাড়তিছে না, কিন্তু কি বাড়তিছে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু কি হচ্ছে, নিউক্লিয়াসে অধিক প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন। প্রোটনের চার্জ কি আগেই বলেছি, বলো? পজিটিভ। পজিটিভ। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ। নেগেটিভ। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে। আর ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাহিরে। যখন এই নিউক্লিয়াসের বাইরে দিয়ে এরকম করে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কি করতেছে, একসময় এসে কিন্তু প্রোটনের সাথে আসে সংঘর্ষ হচ্ছে। ইলেকট্রন শক্তিগুলোর শক্তিস্তর নিউক্লিয়াসে কোথায় চলে আসবে, যখন ঘুরতে ঘুরতে কাছাকাছি চলে আসবে। যখন কাছাকাছি চলে আসবে তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে পরমাণুটা সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে। কারণ ইলেকট্রনগুলো তো অনবরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারপাশে ঘুরতেছে। ঘোরার জন্য একটা শক্তি প্রয়োজন নেই। তুমি যদি সকালে না খাও, তোমাকে যদি বলি যে এতটা রাস্তা হেঁটে আসো, তুমি একটু পরে নেতিয়ে পড়বে, বলবে যে আমার পক্ষে আর সম্ভব নয়। এরকম ইলেকট্রন বাইরের কক্ষপথে কতক্ষণ দৌড়াবে, যতক্ষণ পর্যন্ত তার শক্তি আছে। যখন শক্তি থাকবে না, তখন সে আস্তে আস্তে স্লো মোশনে দৌড়াতে 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 নিউক্লিয়াসের পৃষ্ঠে এসে আশ্রয় পড়বে। যখন পড়ে যাবে, তখন প্রোটনটা তো ছোট হয়ে আছে, ইলেকট্রনটা শক্তি হারিয়ে ফেলেছে, তার কক্ষপথগুলো সে হারিয়ে ফেলেছে, তখন পরমাণু কেন্দ্রে চলে আসলো। যখন পরমাণু কেন্দ্রে চলে আসলো, তখন ইলেকট্রনটা যেহেতু ওর পরমাণুর গায়ে পড়লো, তার মানে প্রোটনটা তখন আস্তে আস্তে ছোট হয়ে গেল। প্রোটনের যতটুকু আকৃতি ছিল শুধু সেটা থাকলো। প্রধান শক্তি স্তরগুলো আস্তে আস্তে করে শক্তি স্তর ত্যাগ করে প্রোটনের কাছে চলে আসলো, তখন পরমাণুর আকারটা ছোট হয়ে গেল। এটা হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে। এবার গ্রুপে ঘটনাটা কি হয় দেখো, যে একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায়, আমরা কি দেখেছি যে বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। যেমন ধরো সোডিয়াম যদি আমি বলি, আর সোডিয়ামের নিচের ধাতুটা কি বলো? পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়াম। পটাশিয়াম, তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো দেখি। সোডিয়ামের লাস্টের কক্ষপথে কি, কত ইলেকট্রন, কয়টা পর্যায়? একটা। কয়টা পর্যায়? পর্যায় নাম্বার 3। আর হচ্ছে পটাশিয়ামের 4। 4 নম্বর পর্যায়ে। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে করে নতুন করে একটা করে শেল যুক্ত হচ্ছে না বাইরের কক্ষপথে? যেহেতু এটা 3 ছিল আর এটা 4 হলো, তার মানে শেলটাই আলাদা হয়ে গেল, নতুন আরেকটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে যত উপর থেকে আমরা নিচে যাব। যখন নতুন শক্তি স্তর যুক্ত হবে, তখন আকৃতিটাতে এমনি বৃদ্ধি পাবে। এই জন্য পরমাণুর আকার উপর থেকে যত নিচে যাওয়া যাবে তত বাড়তে থাকবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি মিস। ওকে, আমি কিন্তু নেক্সট দিন এটা নিয়ে প্রশ্ন করব, 2-3টা করে মৌল বলবো, তোমাদের বলতে হবে যে কোনটার বেড়ে যাচ্ছে কোনটা কমে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানবো, আমাদের আর 6 মিনিট সময় আছে, আয়নীকরণ শক্তিটা দেখি শেষ করতে পারি কিনা। গ্যাসীয় অবস্থায় শর্তই হচ্ছে গ্যাসীয় হতে হবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে। বিষয়টা ভালো করে খেয়াল রেখো, পরমাণু হতে হবে 1 মোল গ্যাসীয়, সেখান থেকে কি হবে, 1 মোল ইলেকট্রন অপসারণ করবে, করে কি তৈরি হবে, 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হবে। যে পরিমাণ শক্তি, বোঝনি? না মিস, 1 মোলটা কি? 1 মোল বলতে কতটুকু পরিমাণ, আমরা হচ্ছে যে অণুর পরিমাণ মোলে করি না, অণু পরমাণুর, আমরা কেমিস্ট্রিতেও কোনো কিছু কেজিতে করব না বা গ্রামে করব না, আমরা করব সবকিছু মোলে।
কারণ আমরা মোলটা বুঝি, কেমিস্ট্রির ভাষা বুঝতে গেলে আমাকে মোলটা বুঝতে হবে যে কতটুকু ত্যাগ বা গ্রহণ করতেছে। এটা ওই যে সামনের সংখ্যা দিয়ে আমরা বিক্রিয়া ব্যালেন্স করি না, ধরো যেমন হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া যে তৈরি হবে, এখন কয়টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, কয়টা নাইট্রোজেন যুক্ত হয়ে কয় অণু অ্যামোনিয়া হচ্ছে, বিক্রিয়া ব্যালেন্স করা তো তোমরা এখনো শিখোনি, সপ্তম অধ্যায়ে শিখবে, ষষ্ঠ অধ্যায়ে কিছু শিখবে, তখন এই বিষয়টা ভালো করে বুঝবে। সামনে আমরা কিছু সংখ্যা দিই 1 2 কখনো 3, যেটা যখন প্রয়োজন হয় বাম দিকের বিক্রিয়কের সাথে ডান দিকের উৎপাদের মিল থাকতে হবে। কারণ কিছুতেই আমরা বাম দিকে যে কয়টা মৌল আছে ডান দিকে তার চেয়ে বেশি মৌল বা কতটা পরিমাণ আছে এর চেয়ে বেশি কিন্তু তৈরি করতে পারবো না। এখন বামে ধরো কয়টা মৌল আছে সেটা দেখে আমার ডান দিকে ব্যালেন্স করার জন্য সংখ্যা দিতে হতে পারে, অথবা ডানে কয়টা তৈরি হয়েছে সেটার উপর নির্ভর করে বামে আমাকে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ওই মৌল কয়টা কয়টা করে লাগবে সেটার ব্যালেন্স করার জন্য আমাদের সংখ্যা দিতে হয়, যেটাকে আমরা মোল বলে থাকি। তোমরা এটা ষষ্ঠ অধ্যায়ে আরো ভালো করে বুঝতে পারবে। সেটাই বলেছে যে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, পরমাণুটা হতে হবে গ্যাসীয়, সেটা থেকে কি হবে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করবে। যদি গ্যাসটা 1 মোল হয় তাহলে অপসারণ করতে পারবে 1 মোল ইলেকট্রন। আবার ওই 1 মোল ইলেকট্রন অপসারণ করে ইলেকট্রন অপসারণ মানে কি? ছেড়ে দেওয়া, ত্যাগ করা, যেটা আমরা দেখলাম হচ্ছে ধাতব ধর্মে। আয়নীকরণ শক্তিটা ধাতব ধর্মের সাথে কিছুটা মিল আছে, শুধু মিলটা কিসের, যে ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু ওইটাতে কিন্তু গ্যাসীয় হতে হবে এরকম কোনো শর্ত দেয়া নেই। কিন্তু আয়নীকরণ শক্তি যেটা, সেটাতে অবশ্যই গ্যাসীয় হতে হবে। গ্যাসীয় হলে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হবে, তখন যে শক্তিটা প্রয়োজন হবে, এই যে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, একটা মৌল থেকে এত পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, এর জন্য একটা শক্তির প্রয়োজন আছে না? শক্তি না হলে সে কিভাবে ওইটা ত্যাগ করে পরের মৌলটার ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে? এই যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা আয়নীকরণ শক্তি বলবো। এই আয়নীকরণ শক্তি কি হয়, যে কোনো পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আমরা কি দেখে আসলাম একটু আগে 3 নম্বরে বা সিতে যেটা দেখে এসেছি, যে বামের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। উল্টাটা করলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়বে আয়নীকরণ শক্তির মান তত কমবে। এই লাইনটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে যে একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। এবার যখন পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে তখন আয়নীকরণ শক্তি বেশি হবে, আবার পারমাণবিক ব্যাসার্ধ যখন বেড়ে যাবে তখন আয়নীকরণ শক্তি কমে যাবে। এতটুকু কি বুঝতে পেরেছো? তাহলে আমি উদাহরণে গেলে তোমরা আরো ভালো ক্লিয়ার হবে। জি মিস। আচ্ছা, এবার দেখো উদাহরণ। এখানে যে মৌলগুলো দেখো, এখানে যে 4টা মৌল আছে, এই মৌলগুলো গ্রুপ ভিত্তিক নাকি পর্যায় ভিত্তিক বলো? পর্যায় ভিত্তিক। পর্যায় ভিত্তিক, পর্যায় কারণ ভিত্তিক। আমরা দেখতেছি সোডিয়ামে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। একটু কিন্তু উল্টাপাল্টা করে দেয়াই থাকবে, তোমাদের একটু সাজিয়ে নিতে হবে। এবার দেখো সব থেকে বেশি পারমাণবিক সংখ্যা কার? সিলিকনের, কারণ সিলিকন হচ্ছে 14, আর সব থেকে কম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11। এখন এদের মধ্যে সিলিকনের আয়নীকরণের শক্তির মান সব থেকে বেশি। কেন বেশি? কারণ হচ্ছে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম। কেন কম? যে কারণ বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তাহলে কি হলো? পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ যে পরমাণুর আকার, যেখানে অবলিক দিয়ে পড়ে আসলে সিতে ও আচ্ছা, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এই জন্যই তো বললাম একটার পরে আরেকটা কিন্তু মনে রাখতে হবে, একটা পড়তে যে আরেকটা ভুলে গেলে হবে না। 1 মিনিটও সময় নেই। এখন একজন অ্যাডমিট হচ্ছে, বলো তো, মাহবুবা হুসাইন মৌমিতা। এত পরে অ্যাডমিট হলে হবে? বের হয়ে গেছিল হয়তো কোনো কারণে। আচ্ছা, এবার তোমরা কি করবে, এই 3টে একটু দেখবে, দেখার পরে এ পর্যন্ত যার যা প্রশ্ন আছে খাতায় লিখে রাখবে, আগামী দিন প্রশ্ন করবে, আর না হলে আমি তোমাদের প্রশ্ন করব। ওকে ওকে মিস। ওকে, তাহলে ভালো থেকো সবাই, এখনই হয়তো কেটে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
মিস আসসালামু আলাইকুম Assalamualaikum.